অ্যাপে লগ ইন করবেন না। ধন্যবাদ। অফিস শেষ করে বেরোতে বেরোতেই সন্ধ্যা হয়ে গেল। এখন এমনিই বর্ষার দিন, তার উপরে আবার সকাল থেকে আকাশের মুখ ভার। তাই এই 6:30টার ট্রেন ধরে কখন যে সেই আশারু গ্রামে মাসির বাড়িতে গিয়ে পৌঁছাবো তাই ভাবছি। ওইদিকে তো আবার একটু রাত হলেই রাস্তায় কিচ্ছু পাওয়া যায় না। তারপরেই বৃষ্টির সময়। মাসির শরীরটা হঠাৎ খারাপ হয়েছে। মাই যেত দেখতে, কিন্তু মা আবার গেছে বাড়ির সবার সঙ্গে তারাপীঠ, আর বাবা যায় না কোথাও। তাই আমাকেই যেতে হচ্ছে। আমাদের যে কোনো বিপদে আপদে এই মাসি মেশোরাই সবার আগে ঝাঁপিয়ে এসে পড়ে, অথচ এরা আমাদের নিজেদের কেউ না। কোনো কোনো সম্পর্ক রক্তের সম্পর্কের থেকেও বেশি কাছের হয়ে ওঠে। কিভাবে আশারু গ্রামের সাথে আমাদের সেই অনাত্মীয়তার সম্পর্ক তৈরি হলো সে গল্প অন্য একদিন বলবো। ট্রেনের জানলা দিয়ে মেঘলা আকাশের ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগছে গায়ে। বৃষ্টি নামবে যখন তখন। ভাগ্যিস ট্রেনটা ফাঁকা, পাশে কোনো যাত্রী নেই, তাই এই অপরূপ শোভা দেখবার সুযোগ পাচ্ছি। পাশের সিটে কেউ বসে থাকলে নিঘাত এতক্ষণে জানলা বন্ধ করবার জন্য চেঁচামেচি শুরু করে দিত। বনগাঁ স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে যেতে হবে মতিগঞ্জ, সেখান থেকে আবার অটো পাল্টে যেতে হবে আশারু বাজার, বাজারে নেমে টোটো ধরে যেতে হবে মাটিহারা গ্রামে। আমি শেষবার যখন ওখানে গিয়েছিলাম মাসির মেয়ের বিয়েতে, তা আজ থেকে প্রায় 7 বছর আগে। তারপর থেকে আমার আর যাওয়া হয়নি, কিন্তু মা মাঝে মাঝেই যায়। এত বছর পরে ঠিকঠাক চিনে যেতে পারলে হয়। অবশ্য কাছে মাসির ফোন নাম্বার আছে, আর মাসিকে বলাই আছে যে আমি আসছি। মাসি নিশ্চয়ই বাস স্টপে কাউকে পাঠিয়ে দেবে। ট্রেন যখন বনগাঁ স্টেশনে পৌঁছালো তখন রাত 8:30 বাজে। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি হচ্ছে সবথেকে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করবার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতবার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু পুরস্কার জেতবার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো জায়গাই নেই। এখানে ক্রাশ ও নতুন চিকেন কোড গেমও রয়েছে আরো বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেললেই রয়েছে সহজেই টাকা জেতবার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করবার সময় আমার দেওয়া প্রোমো কোড পিঞ্জিরা ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলেও নিতে পারবেন। তাহলে দেরি কিসের? গুগলে 1xBet লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড পিঞ্জিরা ব্যবহার করে রেজিস্টার করুন এবং বোনাস পান। শোনো, আমি নিজে জীবনে কোনোদিনও এই অ্যাপ ইউজ করিনি। তোমরা ইউজ করলে বুঝে শুনে করো। আশা করি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। সো ইগনোর ইট। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে এসে নামলাম মতিগঞ্জ। এখান থেকে আবার অটো পাল্টে যেতে হবে আশারু বাজার, কিন্তু একটা অটোও তো দেখছি না আশেপাশে। বৃষ্টির রাত বলে কি সবাই তাড়াতাড়ি বাড়ি চলে গেল? না না, তাই বা কি করে হয়? এটা তো আর গ্রাম না, রীতিমতন মফস্বল শহর। কিন্তু তাহলে সমস্যাটা কি? কোনো অটোও দেখতে পাচ্ছি না কেন রাস্তায়। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম পাশে একটা দোকান খোলা রয়েছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, আশারু যাবার অটো পাওয়া যাবে না আজকে এখান থেকে? না না, আজ আর কোনো অটো পাবেন না এখান থেকে। অটো ইউনিয়নের একজন মারা গেছে গতকাল, তাই আজ এই ইউনিয়নের অটো বন্ধ আছে। চিন্তায় পড়ে গেলাম। বন্ধ আছে মানে? তাহলে এখান থেকে আশারু যাব কি করে? বাসে চলে যান না, রাত 10টা অবধি বাস চলে তো। লোকটার কথা শেষ হতে না হতেই শুরু হলো ঝেপে বৃষ্টি। লোকটা বোধহয় দোকান বন্ধ করতেই যাচ্ছিল। বলল, এই বৃষ্টিতে দাঁড়ালে দাঁড়িয়েই থাকতে হবে, তার চেয়ে বরং বাস স্ট্যান্ডের দিকে চলে যান। এই তো সামনেই বাস স্ট্যান্ড। আচ্ছা ঠিক আছে। আমি বৃষ্টি মাথায় নিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলাম। লোকটার কথা শুনে ভাগ্যিস বেরিয়ে এসেছিলাম, না হলে ঘোর বিপদে পড়তে হতো।
আমি আসা মাত্রই বাসটা ছেড়ে দিল। পরের বাস নাকি রাত 10:45। মানে এটা মিস করলে ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকতে হতো। বাসটা চলেছে বৃষ্টি রাতের অন্ধকার রাস্তা দিয়ে। ভাবলাম এবার তো একবার মাসিকে ফোন করে দেওয়া দরকার। ফোনটা বার করে মাসির নাম্বারটা ডায়াল করলাম। যা, নাম্বারটা তো সুইচ অফ বলছে। অবশ্য ওইদিকে একটু বৃষ্টি হলেই সেই যে কারেন্ট চলে যায় সারাদিনের নামে, ফোনটা বোধহয় তাই চার্জের অভাবে সুইচ অফ হয়ে গেছে। অবশ্য মাসির সাথে আগেই কথা হয়েছিল। মাসি তো বলেইছিল কাউকে না কাউকে বাস স্টপে পাঠিয়ে দেবে, কিন্তু মাসি বলেছিল মতিগঞ্জ থেকে বাস ছেড়ে দিলে তাকে একটা ফোন করতে, না হলে কি করে জানবে আমি কখন আসছি। সেটাই করতে গেলাম, অথচ ফোনটা সুইচ অফ। ঠিক আছে, বাস স্টপে নেমে তেমন অসুবিধে হলে কাউকে না হয় জিজ্ঞেস করে নেব। আশারু মোড়ে বাসটা এসে আমাকে নামিয়ে দিয়ে সোজা চলে গেল বয়রার দিকে। এখানে আমি একাই নামলাম। 7 বছর আগে যেমন দেখেছিলাম, রাস্তাঘাট তেমন কিছুই আর নেই আগের মতন। মাটির কাঁচা রাস্তা এখন পাকা হয়েছে। রাস্তার ধারে ধারে উঠে গেছে বড় বড় বাড়ি। ফোনটা বার করে আবার মাসির নাম্বারটা ডায়াল করলাম। কোনো লাভ হলো না। যতদূর মনে আছে এই সামনের রাস্তাটাই হবে। বৃষ্টি কমেছে একটু আগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবতে গেলে আবার কখন যে ঝুপ করে নেমে পড়বে তার ঠিক নেই। তার চেয়ে বরং সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করি। কিছুটা হাঁটতে না হাঁটতেই আবার শুরু হলো ঝেঁপে বৃষ্টি। আমি দৌড়ে গিয়ে রাস্তার ধারের একটা বন্ধ দোকানের শেডের তলায় আশ্রয় নিলাম। সেখানে বাঁশের চটার বেঞ্চে একজন লোক বসেছিল। আমি বসলাম তার পাশে গিয়ে। ততক্ষণে ভিজে একেবারে চুপসে গেছি। লোকটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কোথায় যাবেন? যাব মাটিহারা পুকুর পাড়ে, পরেশ মল্লিকের বাড়ি। ও, তা যা বৃষ্টি শুরু হয়েছে, তা আপনাকে এখানে তো কোনোদিনও দেখিনি। হ্যাঁ, আমি আসছি প্রায় 7 বছর পরে। রাস্তাঘাটও সব পাল্টে গেছে, সব কিছুই কেমন অচেনা লাগছে। আচ্ছা, মাটিহারা এই রাস্তায় তো? হ্যাঁ, তা যাওয়া যায় বটে, কিন্তু এই রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুর হয়। আপনি ওই সামনের রাস্তা দিয়ে শর্টকাটে চলে যান, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। সামনে তাকিয়ে দেখলাম একটা কাঁচা মাটির রাস্তা নেমে গেছে বড় রাস্তাটা থেকে। কিন্তু ওটা তো মাটির রাস্তা, এই বৃষ্টির মধ্যে যাওয়া যাবে? কাদা টাদা নেই? হ্যাঁ, তা একটু থাকতে পারে, একটু সামলে গেলেই হবে। তবে রাস্তাটা মাটিহারার শর্টকাট হয়, ওই রাস্তা ছাড়ালেই পুকুর পাড়। ভেবে দেখলাম ভিজেই যখন গেছি তখন আর বৃষ্টি কমবার জন্য অপেক্ষা করে কি লাভ, বেরিয়েই পড়ি। বৃষ্টির ভেতর আবার হাঁটা শুরু করলাম। মেঠো রাস্তা, কিন্তু সেই তুলনায় কাদা হয়নি। অন্ধকারের ভেতর পথ দেখতে অসুবিধা হচ্ছে, সাথে একটা টর্চ থাকলে ভালো হতো। অবশ্য লোকটা তো বলল এই রাস্তার শেষেই পুকুর পাড় পড়বে, তাই সোজা হেঁটে গেলেই হবে। বেশ কিছুক্ষণ হাঁটবার পরে আমার মনে হলো কে যেন আমার পেছন পেছন হাঁটছে। কার যেন একটা পায়ের আওয়াজ পাচ্ছি আমার পেছনে। দাঁড়িয়ে পড়লাম। খেয়াল করলাম আমার দাঁড়িয়ে পড়ার সাথে সাথে পেছন থেকে আসা সেই পায়ের শব্দটাও যেন থেমে গেল। পেছন ঘুরে দেখলাম আমার থেকে বেশ খানিকটা দূরে মাসি দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, এই বৃষ্টির ভেতর শরীর খারাপ নিয়ে মাসি এসেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কি মাসি, তুমি এই বৃষ্টির মধ্যে? তোমার না শরীর খারাপ? তুমি এত রাতে এখানে এসেছো কি করতে? তুই আসছিস তাই তোকে নিতে এলাম। পেছন থেকে কতবার ডাকলাম, তুই তো শুনতেই পেলি না, গট গট করে হেঁটেই চললি। তাই বলে তুমি শরীর খারাপ নিয়ে এই বৃষ্টির মধ্যে চলে আসবে? এটা কি ঠিক করলে? এবার তো শরীর আরও বেশি খারাপ হবে। না না, কিছু হবে না, আমার ভেজা অভ্যেস আছে। আচ্ছা বেশ, এসো। হ্যাঁ, তুই হাঁট, আমি তোর পেছনে পেছনেই আসছি। তোমার আসবার কি দরকার ছিল মাসি? মেসোমশাইকে বা অন্য কাউকে পাঠালেই তো হতো। কি যে করো না তুমি। পেছন থেকে কোনো সাড়া এলো না। কি হলো, কিছু বলছো না যে? মাসি, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? দাঁড়িয়ে পেছন ঘুরতেই দেখলাম পেছনে কেউ নেই। সে কি, মাসি গেল কোথায়? মাসি, মাসি কোথায় গেলে তুমি? না, কোথাও আছাড় খেয়ে পড়লো নাকি? দেখি তো গিয়ে।
ওই তো। আরে তুমি ওখানে বসে কি করছো? উঠে এসো, উঠে এসো বলছি। মাসির মাথাটা পেছন দিকে ঘুরে যেতেই ভয়ে আমি আঁতকে উঠলাম। এ কে? এ তো আমার মাসি না। তার চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলন্ত। রাক্ষসের মতন তার খোলা মুখের ভেতর রয়েছে কাঁচা মাংসের টুকরো। মুখের দুপাশ থেকে রক্তের ধারা বয়ে নামছে। আমার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে ভয়ে। আমি কি করব? কিচ্ছু বুঝে উঠতে পারলাম না। পা দুটো ঠক ঠক করে কাঁপছে। সেই পিশাচিনি আমার দিকে তাকিয়ে আছে লোলুপ দৃষ্টিতে। লক্ষ্য করলাম তার সামনে রয়েছে একটা মরা কুকুরের রাত খাওয়া শরীর। আমি কোনো রকমের সাহসে ভর করে সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম। দৌড়াতে দৌড়াতে কত দূরে এলাম জানি না। রাস্তার ধারে একটা বাড়ি দেখতে পেয়ে তার দরজায় গিয়ে আছড়ে পড়লাম। দরজা খুলুন, দরজা খুলুন, ভেতরে কেউ আছেন? দরজাটা খুলুন। ক্যাচ ক্যাচ শব্দে একজন মহিলা দরজা খুলে বাইরে বেরোলো। কি চাই? ভাবলাম যা দেখেছি সে কথা বলা যাবে না, সেটা লুকিয়ে বললাম, এই সামনেই একটা বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ বৃষ্টি নামলো, দাঁড়াবার কোনো জায়গা পাচ্ছি না। আপনার ঘরে একটু দাঁড়াতে পারি? বৃষ্টি কমলেই চলে যাব। আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ বলেই মহিলাটি ঘরের ভেতর চলে গেল। আমিও তার সঙ্গে ঘরের ভেতর গিয়ে ঢুকলাম। আপনি এখানেই বসুন। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। দেওয়ালে হেলান দেওয়া একটা চেয়ারে বসে আছি। বাইরে আকাশ ফেটে বৃষ্টির তাণ্ডব বেড়েই চলেছে। কি যে বিপদ মাথায় নিয়ে আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম। মাঠের ভেতর দেখা সেই বিভৎস পিশাচিনীর মুখটা মনে পড়ছে বারবার। না, ওই রাস্তা দিয়ে আর যেতে পারবো না। দৌড়াদৌড়ি করে ক্লান্ত লাগছে খুব। এই ভয়াবহতার মধ্যেও চোখে যেন ঘুম নেমে আসছে। দেওয়ালে মাথা ঠেকিয়ে বসতেই যেন দু চোখের পাতা বুজে এলো। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে টের পেলাম আমার মাথায় কে যেন হাত বুলিয়ে দিচ্ছে। সেই হাত বরফের মতন ঠান্ডা, আর সেই সাথে একটা তীব্র আষ্টে গন্ধ আসছে নাকে। সেই হাত থেকে একটা আষ্টে গন্ধের তরল গড়িয়ে নামছে আমার নাক বরাবর। চোখ খুলে গেল আতঙ্কে। তারপর যা দেখলাম তা মৃত্যুর চেয়েও ভয়ানক। মাঠে দেখা সেই পিশাচিনী আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কিছু বলতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বুঝলাম এই নরখাদক এবার আমার মাংস চিরে খাবে। সেই জন্যই আমার পিছু নিয়েছে। কি করে বাঁচবো এর হাত থেকে? মনে মনে সবটুকু শক্তি সঞ্চয় করে উঠে পড়লাম চেয়ার থেকে। তারপর পড়ি করে দৌড়লাম দরজা দিয়ে। দরজা খুলে বাইরের রাস্তা দিয়ে সোজা শুরু করলাম দৌড়। এই বিভীষিকা ছাড়িয়ে আমাকে যেভাবেই হোক লোকালয়ে গিয়ে উঠতেই হবে। অন্ধকারের ভেতর কতটা রাস্তা দৌড়ে পার করলাম জানি না। তারপর এক সময় কিছুটা দূরে মানুষের বাড়ির আলো দেখতে পেলাম। আর দৌড়তে পারলাম না। সেখানে এসে দাঁড়াতেই জ্ঞান হারিয়ে মাটিতে আছড়ে পড়লাম। পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙল। চোখ খুলে দেখলাম মাসি মেসোমশাই পাশে দাঁড়িয়ে আছে। মেসোমশাই বলল, তুই ওই পোড়াবুড়ির মাঠের ভেতর দিয়ে আসতে গেছিলি কেন? সোজা রাস্তা চোখে পড়েনি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, পোড়াবুড়ির মাঠ? হ্যাঁ, ওই মাঠটা ভালো না। রাতের পর কেউ ওই মাঠে একা একা যায় না। আমি কাল রাতে যা দেখেছি মেসোমশাই, আর যার হাত থেকে বেঁচেছি, তা ভাষায় বোঝানো যায় না মেসোমশাই। আমি জানি তোকে কিচ্ছু বোঝাতে হবে না, কিন্তু এর রহস্যটা কি? শোন, ওই মাঠটা গ্রামের একেবারে সীমানা বরাবর, আর জমিটাও খাস জমি। তাই গ্রামের জন্তু জানোয়ার মারা গেলে সেই সব ওই মাঠেই গিয়ে ফেলে আসা হতো। এটা তো আর শহর না যে পৌরসভার গাড়ি এসে মরা জন্তু তুলে নিয়ে যাবে। আর শুধু মরা জন্তুই না,
আধমরা কুকুর বিড়ালও যখন প্রায় মরমর, তখন আগে ভাগে অনেকেই আগে ওই মাঠে ফেলে আসতো। শুভ শক্তি আর অশুভ শক্তি দুটোই এই দুনিয়ায় আছে। শুভ শক্তি যেমন ঠাকুর দেবতা, তাদের যেমন আমরা ফুল দিয়ে প্রসাদ দিয়ে পুজো করি। আমরা যেমন মনে করি আমাদের দেওয়া ফল প্রসাদ মিষ্টি এগুলো ঠাকুর দেবতাগণ খাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা যেমন আমাদের ভক্তি আর বিশ্বাস দিয়ে আমাদের আরাধ্য দেবতাদের প্রাণ প্রতিষ্ঠা করি, ঠিক তেমনই তার বিপরীত, অর্থাৎ আমাদের ঘৃণা, অভক্তি, রাগ এই সবের ভেতর থেকেই জন্ম নেয় অপশক্তি। আমরা বুঝতেও পারি না। এই অপশক্তিরা শরীর ধারণ করতে পারে। এদের খাদ্য হচ্ছে ওই ভাগাড়ে পড়ে থাকা পচা জীবজন্তুর শরীর। সেই রকমই এক পিশাচিনী অপশক্তি থাকে ওই মাঠে। কিন্তু ওই মাঠে যদি মরা জীবজন্তু ফেলা হয় তাহলে তো তার গন্ধে টেকা যাবে না। কিন্তু আমি তো কালকে রাত্রে কোনো গন্ধ পাইনি বা তেমন কিছু দেখিও নি। আরে বললাম না, সেই সব আগে ফেলা হতো। এখন বেশ কয়েক মাস হলো পঞ্চায়েত থেকে নিয়ম করে ওই মাঠে মরা জন্তু ফেলা বন্ধ করে দিয়েছে। কিন্তু তবুও কেউ না কেউ গোপনে এখনও কোনো না কোনো মরা জন্তু ফেলে যায় মাঝে মাঝে। তার লোভে আসে ওই পিশাচিনী। ভেবে দেখলাম কথাটা সত্যি। আমি তাকে মাঠের ভেতরে একটা মরা কুকুর ছিঁড়ে খেতে দেখেছিলাম। যাকে অনেক কথা হয়েছে, ছেলেটা যে প্রাণে বেঁচে এসেছে সেই অনেক। তুই যা বাবা, উঠে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জল খাবার করে দিচ্ছি।